উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং সকল কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তা মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রণাম জানাই আমার প্রাণের ঠাকুর প্রেমী ঠাকুর শ্রী ঠাকুর ভবা পাগলা শ্রীপাদ পদ্মে এবং প্রণাম জানাই আমার গুরুদেব লোককবি অসীম সরকার মহাশয়ের শ্রীচরণে। প্রণাম জানাই জানার আন্তরিক প্রচেষ্টায় আজ এখানে এত সুন্দর নববৃন্দাবন সৃজন হয়েছে। আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, শ্রদ্ধার মানুষ বাবাজি শঙ্কর গোসাই শ্রীপাদ পদ্মে। আপনারা জানেন এখানে দুদিন যাবৎ কবিগান হচ্ছে, আপনারা এখানে অবগত রয়েছেন। গতদিন আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন, রসাস্বাদন করেছেন। গতদিন গুরু শিষ্যের ভূমিকা হয়েছিল, নাম ভূমিকায় ছিল কৃষ্ণদাস কবিরাজ আর মুকুন্দ দাস। আজকে একটু নতুন রসের আভাস, দাঁড়াইয়ে সভাপাশ, একটু ভিন্নভাবে আলোচনা হবে। তবে একটা কথা চিন্তা করে দেখবেন মা, আজ এখানকার অনুষ্ঠান কিন্তু অবসান। আজ এই আনন্দের বাজার ভেঙে যাবে। জানি না আগামী বৎসর আবার দেখা হবে কিনা, তবে এটা মেনে নিতে হবে। কেননা দেখবেন হাটে যখন হাট বসে, সকালে বসে, প্রভাতে বসে, যখন সন্ধ্যা হয় তখন হাটের বাজার ভেঙে যায়। তো আজ এই হরিবাসর হচ্ছে সেই হাটের বাজারের ন্যায়। আজ সন্ধ্যাকাল, আজ এই আনন্দের বাজার ভেঙে যাবে। এখানে দাঁড়িয়ে একটা বাংলাদেশের কোন একজন শিল্পী গানটা গেয়েছিলেন, আমার খুব মনে পড়ে। কথাগুলো এত সুন্দর, একদম হৃদয়ে ছুঁয়ে যায়। আমার জীবনে যা করেছি ভুল, তোমরা পারো যদি ভুলে একটুখানি দেখে এসো আমি মরে গেলে। ভুলে গড়া জীবন আমার, ভুলেরই সংসার। আমি ভুলে পড়ে ভুলে গেছি সে ভুল শোধিবার। আমি অসারে ভাবিয়া সুসার, এখন ঠাই নাই কোনো কুলে। তোমরা একটুখানি দেখে এসো আমি মরে গেলে। তো আমরা চিরদিন কেউ রব না। জীবন প্রভাতে আনন্দের বাজারে এসেছিলাম, আনন্দের বাজার ভেঙে যাবে। তাই যে কটা দিন থাকবো সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হায় কৃষ্ণ গোবিন্দ বলে চোখে জলে ভাসবো। আনন্দের বাজার আজ ভেঙে যাবে। যেটুকু সময় আপনারা থাকবেন হরি কথা কৃষ্ণ কথায় স্মরণ রাখবেন, আন কথা বলবেন না বাবা। আমি আপনাদের সন্তানের ন্যায় আমি শুনেছি কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে যদি কেউ কৃষ্ণ কথার মধ্যে কথা বলে ব্যাঘাত ঘটায়, তার মতো আর পাপী থাকে না দুনিয়ায়। তাই আপনারা মন দিয়ে শ্রবণ করবেন কথাগুলো। আর আমাদের কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে আপনাদের রাঙা পায়ে স্থান দেবেন। এইটুকু আত্মনিবেদন সকলার কাছে সবাই। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রামায়ণ আর মহাভারত নিয়ে। নাম ভূমিকায় থাকবে একদিকে ভরদ্বাজ, বাল্মীকি মুনির শিষ্যপুত্র, আর একদিকে থাকবেন মহাভারতের যিনি লিখন করেছেন ব্যাসদেবের ছেলে সুখদেব। ব্যাসদেব গোসাই মহাভারত লিখনি করেছিলেন। তাই আমার কথা বলতে গিয়ে ভরদ্বাজের ভূমিকায় আমি সুমন সরকার ভরদ্বাজের ভূমিকা খানা গ্রহণ করব।
যদি কথা বলতে গিয়ে কোথাও আমার ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সন্তান জ্ঞানে ক্ষমা করে ভুলটাকে ধরাইয়ে দেবেন, গিয়ে আমার ঘরে আমি প্রণাম দেব সকলার পায়ে। যাই হোক, এই নববৃন্দাবনকে মধুময় বৃন্দাবন করতে মায়েরা উলুধ্বনি দেবেন আর বাবারা হুঙ্কার ছেড়ে হরিধ্বনি দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল। হরি আমরা সবাই ঈশ্বরের হাতের পুতুল হয়ে নাচছি। আমাদের এই জীবনের আমরা যে পুতুল, এর দড়ি ধরা কিন্তু ঈশ্বরের হাতে। যেমন ভাবে নাচাবে তেমন নাচতে হবে। তাই গানখানি গাইছি। তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি। তুমি যখন যাহা করাও মোরে, যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি তোমার বাবা রে, পুতুল হয়ে নাচি, দয়াল হরি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে, সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি, দয়াল তুমি তৈয়ারি। আমায় সৃষ্টি করার আগে দয়াল জীবন ভরে যাহা লাগে, সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি, দয়াল তুমি তৈয়ারি। আবার তোমার তুমি গেলে চলে, তোমার তুমি গেলে, আবার তোমার তুমি গেলে চলে, তখন আমি যাই মরি। হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি। তোমার মতো বান্ধব কেবা দিবা নিশি করো সেবা, সব দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি, জীবন ভরি। তোমার মতো বান্ধব কেবা দিবা নিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি, জীবন ভরি। মোহ মায়ায় বদ্ধ হয়ে, মোহ মায়ায় বদ্ধ হয়ে, মোহ মায়ায় বদ্ধ হয়ে আমি তের পড়াই করি। হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি, দয়াল হরি। নিশি যোগে যেই পড়ি দয়াল তুমি এসে যাও মরেছি, পড়াই দাও পিতুর কুমকুম নিঝুমরাজ ভরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি
তুমি এসে দাও মোরে চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি, নিঝুম রাত ভরি। আবার তোমার তুমি গেলে চলে, তুমি গেলে তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। আতর পুতুল হয়ে নাচি অনার হরি, আতর পুতুল হয়ে নাচি অনার হরি। গুরু অসীম বলে জগৎ মাঝে, দয়া তোমার সাজায় সবাই সাজে, তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি। সূত্র ধরি গুরু অসীম বলে জগৎ মাঝে, দয়াল তোমার সাজায় সবাই সাজে, তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি। সূত্র ধরি তুমি যেভাবে সাজাইছ মনে, যেভাবে সাজাইছ তুমি যেভাবে সাজাইছ মনে, সেই ভাবে রেখো জীবন ভরি। হাতের পুতুল হয়ে নাচি অনার হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি অনার হরি। বিশ্ববাসী শ্রীচরণে প্রণমী বিশুদ্ধ মনে মাতা পিতা গুরুজনে প্রণাম করি দান। আর যত পুরুষ নারী জ্ঞানীজন সভাতে এরি সকলেরই প্রণাম করি, প্রণাম গ্রহণ করবেন জ্ঞানবান। গুরুদেবের পদনখরে প্রণাম জানাই শ্রদ্ধা ভরে, তুমি গুরু কৃপা করে আশিস করো দান, যেন তোমার আশিস নিয়ে মাথে দাঁড়ায় সবার সাক্ষাতে ছন্দ গড়ে সাথে সাথে গাইতে পারি কবি গান। গুরুর পদে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত নিবেদন এবার গুরুর চরণে করলাম দান। তুমি গুরু কৃপা করে আশিস দান, অধমের শিরে এই নিবেদন বারে বারে রাখিত অবস্থান। যাক বন্দনার এই ছন্দ ছেড়ে কবি গান গাইবার তরে এই বাচ্চাটারে নিয়ে আসর একটুখানি শান্ত করে বসা চাই। শান্ত করে না বসলে পরে আমাদের ছন্দ যাবে সরে, আর ছন্দ না থাকলে পরে কবি গান তারে বলে না ভাই। চারণ কবি যারা হয় কথায় কথায় যখন তখন ছন্দ কয়, এই ছন্দের মধ্যেই আনন্দ রয় গুরুদেবের প্রশিক্ষণ। তাই গুরুদেবের শিক্ষা অনুসারে দাঁড়ায় কাব্য সভা পড়ে ছন্দ বলতে হবে এক এক করে। আজকে শুনবেন জ্ঞানীজন। যাক, আজকে দ্বিতীয় দিনের কবি গান। আপনারা এসেছেন ভক্ত প্রাণ, বসে যাবেন সভাস্থান শুনতে ধর্ম কথা। নীরবতা পালন রেখে বসবেন সবাই সবার বাকে, এই নিবেদন করি সবার চরণ পাকে, শুনবেন আমাদের কথা। তাহলে কবি গান গাইতে গেলে পরে নিজ নামটা দিতে হয় ছেড়ে। গতকালকেই আসরে আমি বলেছিলাম, তাই আজকেও সুমন নামটি দিয়ে ছেড়ে কবি গান গাইবার তরে ভরদ্বাজের ভূমিকা ধরে দাঁড়ালাম সবার ঠাই। আমি হলাম ভরদ্বাজ, দাঁড়াইয়ে বলি সভায় আজ সভা মাঝ দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি আমারই গুরুদেব তিনি, আপনারা পূর্বেই জ্ঞানী গুণী শুনেছেন সবার সাধন। তিনি আমারই কল্পনা মতে ব্যাসদেব গোসাই হবে সভাতে। আজকে আমি ওনার কাছেতে কিছু প্রশ্ন দিতে চাই। প্রশ্ন দেব কোথা থেকে শুনবেন আজ জ্ঞানী লোকে, আমি একটু সবার বাকে আলোচনা করে যাই। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমার গুরুদেব যিনি চরাচরে তিনি হচ্ছে বাল্মীকি মুনি, আপনারা জানেন সবাই। আমি বলি আপনার দিকের ধারে আমার গুরুদেব রামায়ণ লিখনি করে তুলে দিয়েছে এই ভক্তর বাজারে, জানেন সবাই।
রাম আসার 60,000 বছর পূর্বে দাঁড়ায় বলি সভায় এবে জ্ঞানীজন সবে করিবেন শ্রবণ। দাঁড়ায় বলি সবার পুরো ভাগে 60,000 বছর আগে আমার গুরুদেব এই ভূপৃষ্ঠ ভাগে করেছে রামায়ণ লিখন। তাহলে রামায়ণ দিয়েছে লিখন করে, আমি বলি আপনাদিগের ধারে সেই লেখনী অনুসারে এসেছে রাম ক্ষীরোৎসাই। সেই লিখনী অনুসারে রাম যেভাবে জীবন যাপন করে ওই রামায়ণ অধ্যয়ন করে আমরা কিন্তু সবাই পাই। কি মা, কি বলবো আপনাদিগের ধারে লেখা আছে রামায়ণের ভিতরে ভাইয়ের প্রতি ভাইয়ের কতটুকু স্নেহ হলে পরে রাজ্য সিংহাসন ত্যাগ করে বনবাসে ভাইয়ের সঙ্গে চলে যায়। আবার সন্তানের প্রতি কতটুকু স্নেহ হলে পরে পিতা যায় সন্তানের শোকে মরে, প্রমাণ রয়েছে রামায়ণের পাতায়। তাহলে এইভাবে ইত্যাকারে আমার গুরুদেব রামায়ণ লিখন করে। কত সুন্দর সেই রাম নাম হয় শ্রদ্ধা বাসরে, রাম নাম নিলে পরে পাপ তাপ যায় দূরে, প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমি বলি আপনাদিগের ধারে কিছুদিন পরে পরে দেখা গেল ব্যাসদেব গোসাই চরাচরে মহাভারত লিখনি করে এই দুনিয়ায়। ভালো কল কটাইছে। আমার গুরুদেবের সঙ্গে ফাইট করা আরম্ভ করে দিচ্ছে। কি বলবো আপনাদের কাছে, ব্যাসদেব গোসাই মহাভারত লিখেছে, তার মধ্যে কিন্তু এমন কিছু রয়েছে তার বলার মতো ভাষা আমার নাই। কিন্তু রামায়ণ অধ্যয়ন করে দেখবেন যত নারী নরে একটা সংসারের কিভাবে সুখের সৃষ্টি হতে পারে সেখানে পরিষ্কার রয়েছে লিখন। কর্তব্য কর্মের মাঝে থেকে দাঁড়ায় বলি কাব্য সভার বাকে এই ভুলাকে কিভাবে তারা করেছে জীবন যাপন। চমৎকার 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 লেখনী দেখে মনটা আমার উঠেছে বেঁকে, কিন্তু আমি তবুও থাকতে পারি না সুখে, যেহেতু সম্মুখে হাজির হয়েছে ব্যাসদেব গোসাই। আমি মনে মনে চিন্তা করি, বসে শোনেন নরনারী, এই রামায়ণ থাকতে কেন ব্যাসদেব গোসাই করতেছে বাড়াবাড়ি, কেন মহাভারত লিখবে রে ভাই? তাহলে আজকে যখন বিপক্ষে ব্যাসদেব গোসাই রে পাইছি বলি আপনাদের কাছাকাছি, তাহলে তার কাছেই জানতেছি, এক এক করে প্রশ্ন দিয়ে যাই। ব্যাসদেব গোসাই, আমি বলি তোমার ধারে আমার গুরুদেব দিয়েছে রামায়ণ লিখন করিয়ে, কিন্তু সেই রামায়ণকে উপেক্ষা করে তুমি কেন আবার মাতব্বরি করে মহাভারত লিখতে গেলে, একটু বলো তো। তাই এমন কি আমার গুরুদেব রামায়ণে দিতে পারে নাই? আমি তোমার কাছে প্রশ্ন দিতে চাই, রামায়ণ থাকতে কেন মহাভারত লিখলে বলো ব্যাসদেব গোসাই? রামায়ণ থাকিতে জগতে তুমি বলে যে ও আমার সাক্ষাতে, কেন তুমি নিজের হাতে আবার মহাভারত করলে লিখন? পরিষ্কার সূক্ষ্মাকারে বলে যে ও ব্যাখ্যা করে কেন মহাভারত লিখতে হলো এই অবনী পরে, একটু পরিষ্কার তোমার কাছে জানতে চাই। এখন আপনারা বুঝতে পারছেন তো? আমি একেবারে সাদা পেপারের মতো বুঝাতে চাই, ওই কাটাকাটি করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে প্রথম প্রশ্ন দিলাম তোমার পায়ে, তুমি বুঝাইয়ে বলো আমায়। দ্বিতীয় প্রশ্ন এই সভায় করিতেছি দান। কত সুন্দর জীবনী ধরে আমার গুরুদেব লিখন করে রামায়ণের ভিতরে, আপনারা জানেন জ্ঞানীজন। আমি পূর্বেই করেছি বর্ণনা, কেউ কথাবার্তা বলবেন না। আজকের আলোচনা কিন্তু একেবারে সহজ সরল না, এগুলো মন দিয়ে করতে হবে শ্রবণ। তবে অন্তরে আসে বাবু মাঝে মাঝে একটু চাটনি দেব, খালি কেন ধর্ম কথা কইয়ে আপনাদের খাওয়াবো, চাটনি দেব, বসে থাকেন জ্ঞানীজন। তাহলে দ্বিতীয় প্রশ্ন করি এবারে আমি দাঁড়াইয়ে তোমার ধারে,
যে রামায়ণের ভিতরে এত সুন্দর সুন্দর চরিত্র থাকতে চরাচরে কত সুন্দর জীবনী ব্যাখ্যা করে বুঝাইছে আমার গুরুদেব অবনী পড়ে। এই শিক্ষা দিয়েছে রে, এমন কোন রামায়ণের চাইতে বেশি কি রয়েছে জাগতিক জগতের শিক্ষা দিতে তুমি মহাভারতের করলে লিখন? রামায়ণে কত সুন্দর লিখনি করেছে আমার গুরুদেব, সেই লিখনিকে দিয়েছে রে তুমি মন প্রাণ এক করে এমন কোন শতাদর্শকে জানাইবার তরে মহাভারত করেছ লিখন? রামায়ণের চাইতে মহাভারতে এমন কোন শতাদর্শ আছে যে আদর্শ গ্রহণ করলে পরে এই ভূপৃষ্ঠ পাশে মানুষের উন্নত হবে জীবনযাপন? একটু বলে দিও কি? খালি লিখে গেলাম, কলম আর খাতা তো সবাই পায়, আর জন্মের লেখা লিখে যায়। তাহলে তুমি বলে যেও ধর্মরাজ সভায় আমার জানতে কিঞ্চন, রামায়ণের চাইতে এমন কি ভালো তত্ত্ব রয়েছে মহাভারতে যে সেই তত্ত্ব শ্রবণ করিয়া জগতে মানুষের জীবনেতে ঘটবে পরিবর্তন। পরিষ্কার গোসাই, আমি কিন্তু ভরত দাস তোমারে বেগুন মাখায়, তোমারে বেগুন পোড়ায় মাখাইয়ে খাতি পারি আজ, আমি কিন্তু অল্পেতে একেবারে তোমারে ছাড়বো না। তুমি লিখেছো মহাভারত খানা, সেই মহাভারতের কাহিনী খানা বর্ণনা করতে চাই। তুমি এক এক করে বর্ণনা করে বলে যাবে আমার ধারে এমন কি নিগূঢ় তত্ত্ব রয়েছে মহাভারতের ভিতরে যে সেই তত্ত্ব শ্রবণ করে মানুষের জীবনের পরিবর্তন ঘটে রে ভাই। পরিষ্কার তোমার কাছে জবাব চাই, যদি বাপের বেটাও জবাব দিয়ে যাইও। না না, ওই সমস্ত সাবসব কুলিয়ার নট স্টেট নয়, একদম অন্যরকম সেট। যাক, দ্বিতীয় প্রশ্ন দিয়েছে রে, আপনারা ভাবতে পারেন অন্তরে বুড়ো মানুষটারে পাইয়ে কত কথা বলতেছে, আসলে ওরকম দেখায়, উপরে দেখায় বুড়ো কিন্তু অন্তরে তো গুঁড়ো। এইবার তৃতীয় প্রশ্ন দেব তোমার ধারে, তুমি বুঝাই বলো, ব্যাখ্যা করে জানতে অভিপ্রায়। রাম সে ভগবান ছিল, বসে শোনেন জ্ঞানী দল, সে কিন্তু কারোর পক্ষ নাহি নিল এই দুনিয়ায়। আমি বলি তোমার ধারে তুমি লিখনি করেছো মহাভারতের ভিতরে, তোমার কৃষ্ণ সারাত সারে কিভাবে জানি একটা রাজনৈতিক খেলা সেই জায়গা খেলায়। পঞ্চপাণ্ডব আর দুঃশাসনের সাথে যুদ্ধ লাগাই দিল কুরুক্ষেত্রের সমরেতে, আর তোমার কৃষ্ণ জগন্নাথে তোমার লিখনিতে বসা আছে কোথায়? অর্জুনের ওই রথের উপরে পা দোলায়। অর্জুনের রথের সারথি তোমার কৃষ্ণ বিশ্বপতি। তাহলে এইভাবে যদি হয় ভগবানের গতি, আমি প্রশ্ন রাখি তোমার প্রতি, জবাব দিও আমায়। যে ভগবান হবে জগতে, আমি বলি আপনার দিগের সাক্ষাতে, সে কখনো কিন্তু কোনো পক্ষ নাহি নেয়। ভগবান থাকবে নিরপেক্ষ, তবেই তার নাম হবে কমলাক্ষ। তুমি বলে যে সভাকক্ষ আমার জানতে কিঞ্চন, তোমার লেখনী অনুসারে কেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষ ধরে কুরুক্ষেত্র সমরে করছে বিচরণ? তুমি পরিষ্কার করে বলে দেও তাই। কেন পঞ্চ পাণ্ডবের দলে দাঁড়াই বলি কাব্য সভা তলে তোমার কৃষ্ণ নীল দলে চুপচাপ বসে আছে কানাই? বাঁশি বাজাবে ভগবান শ্রীকৃষ্ণ, বাঁশি বাজাইয়ে রাধারানীকে ডাকবে, তাতে আমার কোনো আপত্তি নাই। তারে ভগবান কবরে ভাই প্রণাম দেব রে তাই, কিন্তু সেই বাঁশি বাজানো ছাড়িয়ে দিয়ে অর্জুনের রথে গিয়ে দড়ি ধরে বসে রয়েছে। আর কি কি আজব ঘটনা পাতাইছে, কালকে তো আপনারা শুনেছেন, তাও বলতেছি আপনাদের কাছে। কোথায় বলে গিরি গোবর্ধন পর্বতের উপরে কৃষ্ণ বাঁশরি বাজাইছে, আর রাধা রানী নাকি ওই জায়গাতে ছুটে আসছে। এ চোখ বুঝে কল্পনা করে দেখেন দেখি, কোথায় বর্ষনা আর কোথায় গিরি গোবর্ধন পর্বত। এ আমার ভাবতে ভাবতে কপাল একেবারে ফাটিয়ে যাচ্ছে।
না না, রক্তও বেরোচ্ছে। আমি খালি ভাবি, দিবানিশি খালি ভাবি যে এই চাবি কোন জায়গায় ছিল রে ভাই, যে কোথায় রাধারানীর বাপের বাড়ি আর কোথায় থাকে কৃষ্ণ মুরারি, আবার বৃন্দাবনে এসে রাসলীলা করেছে সদাই। আহারে কি ঘটনা ঘটাইছে, আর উনি তাই লিখিছে। তাহলে তুমি বলে যে আমার কাছে যদি ভগবান হয় এই জগতের পাছে, কেন সে পক্ষপাতিত্ব নেয়? তুমি বলে যে ও সূক্ষ্মাকারে, কেন তোমার ভগবান পক্ষপাতিত্ব গ্রহণ করে? একটুখানি তোমার গোচরে আমার জানতে অভিপ্রায়। তবে গোসাই, বাচ্চাটাকে শান্ত করো মা, কত সুন্দর মানুষ গান শুনছে, বোঝো না? এদিকে লক্ষ্য দেওয়া চাই। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে। আমি প্রশ্ন দিচ্ছি গোসাইর গোচরে, গোসাই তোমারে করে দিচ্ছি মানা, তুমি করবে মহাভারতের নিগুড় তত্ত্ব আলোচনা। কিন্তু আলোচনা করতে করতে, বেশি আলোচনা করতে 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 লাস্টে শেষে ভগ্নিপতি মার্কা যেন আবার আলোচনা করে থুয়ে না। ভগ্নিপতি মার্কা মানে এইরকম হয়, দেখবেন অনেকে কথা বলতে বলতে ছেলেমেয়ের নাম রাখতে রাখতে লাস্টে কিভাবে যে কি নাম রাখবে তা ঠিক পায় না। তা তুমি ওরকম আলোচনা করতে করতে ভগ্নিপতি মার্কায় চলে আসে না। একটা লোকের ছেলে হয়, খালি ছেলে হয়, একের পর এক একের পর এক একের পর এক, এইভাবে ছেলে হতে হতে প্রায় ৬-৭টা হয়ে গেছে। মানে বিয়ে করার পর দিয়ে 1 বছরও মাইর দেয় নাই। এইভাবে যখন ছেলে হচ্ছে, লোকটার আবার ভালো কবি গান শোনার প্রতি ঝোঁক আছে। কবি গানে দেয় মিল, মিলে ফাঁক নাই এক তিল, ওনার হয়ে গেছে বড় দিল, উনিও মিল দিয়ে ছেলেদের নাম রাখতে চায়। এইবারে মিল দিয়ে নাম রাখে কিভাবে? সব ছেলেদের নামের সঙ্গে লাস্টে মিল আছে। কি? প্রথমটার নাম রাখিছে রঘুপতি, ওই পতির সঙ্গে মিল হয়। পরেরটার নাম রাখছে যদুপতি, তৃতীয়টার নাম রাখছে হচ্ছে নরপতি। এই পতি 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 আর হচ্ছে অধগতি, মেয়ের আশায় আশায় খালি ছেলে হয়। এইভাবে হতি হতি প্রায় 12টা হইছে। বড় ছেলের বয়স তো অনেক বেশি হয়ে গেছে, ওই স্কুলে গেলে ওরে খালি কচায়, কিরে তোর বাবা তো খালি জন্মায় যাচ্ছে, খাদ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। তো এ কি করতেছে? কয় আর কোষ না, বোনের আশায় আশায় খালি ছেলে জন্মাই যাচ্ছে, ভাই হচ্ছে দুনিয়ায়, বংশে তো বৃদ্ধি হচ্ছে। কয় হচ্ছে, আবার তোর বাবা তো মিল দিও নাম থচ্ছে। কয় তাই তো দেখতেছি, আমার নাম তো রাখছে রঘুপতি, আমি বড় ছেলে তো। ছেলেটা লজ্জায় পড়ে যায়, প্রত্যেকদিন স্কুলে যায় আর বন্ধু বান্ধব খচায়, বাবার কথা কয়, এটা মান সম্মানের বিষয় না। ছেলেটা বাড়ি আসছে, তার পরেও বাবারে কিছু কয় না, রাগ চাপে ধরতেছে যে বাবা তুমি এ সমস্ত কি করতেছো, বয়স হয়েছে বাতিক ছাড়ো না কেন? ও চুপচাপ রইছে। লাস্টে যখন 13 নম্বর সন্তান হয়েছে, ওনার মাথার থেকে আর ওই পতি আউট হয়ে গেছে, এখন আর পতি খুঁজে পাচ্ছে না। নামের সঙ্গে মিল রাখতে হবে তো। রঘুপতি, যদুপতি, নরপতি, ভূপতি, অংশুপতি, হতি হতি যখন 13টা হয়েছে আর পতি খুঁজে পাচ্ছে না। এখন মাথা চুলকাচ্ছে, সিগারেট গোল্ড ফ্লেক প্রায় 2 প্যাকেট শেষ করে ফেলাইছে। রাত্রিবেলা ঘুমাতে পারে না, নাম রাখতে হবে পতি দিয়ে। এই চিন্তা করতে করতে বড় খোকা পড়াশোনা করছিল, গিয়ে বলছে তার কাছে, বাবা রে কি? কয় তোরা তো 12 ভাই। ছেলেটা বলে তোমার তো আর কামাই নাই। বলতেও পারতেছে না, ওর গায়ের মধ্যে জ্বলতেছে। মানে কি বলবে, বাবা তো, যদি জামাই বাবুটা বলতো তাও খোশালাপ করে কিছু বলতো। কয় তোদের সবার তো নাম লিখেছি, সব লাস্টে পতি পতি পতি। ছেলেটা ভাবতেছে মনে মনে তোমার তো হচ্ছে অধগতি গতি গতি। কয় এই লাস্টেরটা হইছে, এই সময়ের পতি খুঁজে পাচ্ছি না। ছেলেটার এমন রাগ উঠে গেছে, ওর বাবারে ডাক দিয়ে কইছে, বাবা যদি তুমি আর কোনো পতি খুঁজে না পাও, ভাইয়ের নাম ভগ্নিপতি পাও।
এসে পরিষ্কার করে জবাব দাও কাব্য সবার ঠাই। আমি বলে যাচ্ছি তোমার ধারে, তুমি জবাব দিও সূক্ষ্মাকারে। এই ভগ্নিপতি মার্কা বুঝি আমারে জবাব দাও, এ বললি কিন্তু কাজ হবে না। আর একখানি প্রশ্ন এনে দেব তব সন্নিধানে, তুমি বুঝাই বলো তাহার মানে জানতে আকিঞ্চন। তুমি বলে যেও ব্যাখ্যা করে। তোমার একদিকে হচ্ছে বেআইর পক্ষ চরাচরে দুঃশাসন, আর একদিকে তোমার ভগ্নিপতি রয়, তোমার কৃষ্ণের ভগ্নিপতি রয়। তাহলে তুমি বলে যে আমার ধারে, তুমি লিখনি করেছো মহাভারতের ভিতরে তোমার কৃষ্ণ সারাত সারে ভগ্নিপতির দলে থাকে সব সময়। এই ব্যাপারটা কি? তাহলে বেআইর চাইতে কি ভগ্নিপতি বড় হয়ে গেছে নাকি? তুমি পরিষ্কার বলো আমার কাছে জানতে বড় বাসনা জেগেছে। তোমার মহাভারতে লেখা আছে আমি করেছি দর্শন, তোমার কৃষ্ণ সারাত সারে রয়েছে ভগ্নিপতির সঙ্গ ধরে। কেন সে ভগ্নিপতির সঙ্গে ঘরে পেরে এইটাই জানতে আকিঞ্চন। বেআই বড় না ভগ্নিপতি বড়? কেডা বড়? পরিষ্কার করে তুমি একটু আলোচনা করো জানতে অভিপ্রায়। আমি বলি ব্যাসদেব গোসাই তোমার ধারে, তুমি যদি বুঝাই দিতে পারো মনে, আমিও তোমার সুরে সুর মিলাবো আসরে, আমার অন্য ভিন্ন আর বাসনা নাই। যাক চুপ করে থাকেন সবে, এইবার গানে গানে বলতে হবে জ্ঞানীজন সবে করবেন রসাস্বাদন। তারপরে ব্যাসদেব গোসাই এসে জবাব দেবে রসাভাসে, আপনারা মনের উল্লাসে করিবেন রসাস্বাদন। ভালোবাসায় একবারই হয় জীবনে, আয় গো ভালোবাসায় একবারই হয় জীবনে, আয় গো ভালোবাসায় একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে। ভালোবাসায় একবারই হয় জীবনে, আয় গো ভালোবাসায় একবারই হয় জীবনে। ভালোবাসা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে ভালোবাসা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে তারা জন্ম আর ওই জন্মান তরে, জন্ম আর জন্মান, তারা জন্ম আর ওই জন্মান তরে থাকে মধুমিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, আয় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে তুলে মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে তুলে তারা মধুর প্রেমের দোলায় তুলে, মধুর প্রেমের দোলায়, তারা মধুর প্রেমের দোলায় তুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে, আয় গো
ভালোবাসায় একবারই হয় জীবনে। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী গুরু অসীমের মন পড়েছে চুরি। আমি ভাব সাগর আর ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি। আমি ভাব সাগর আর ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি। আমি কেঁদে যাব জনম ভরি, আমি কেঁদে যাব জনম ভরি তোমার প্রীতির বন্ধনে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো। ভালোবাসা একবারই হয় জীবনে। কল্পনাতে সভাতে আমি ভরদ্বাজ দাঁড়াইয়া প্রকাশ করলাম কাব্য সভা মাঝ। বিপক্ষে যে ব্যাসদেব গোসাই শুনবেন জ্ঞানবান, এক এক করে তারি ধারে এক প্রশ্ন করছি দান। প্রথম প্রশ্ন তারি ধারে করে গেলাম তাই, জবাব দিও রসাভাসে এসে ব্যাসদেব গোসাই। বলো তুমি ব্যাখ্যা করে জানতে আকিন চান, রামায়ণ থাকতে মহাভারত কেন করিলে লিখন? এমন কি বেশি আছে তোমার মহাভারতের ভিতরে? পরিষ্কার করে একটু বলিও আমারে। দ্বিতীয়ত প্রশ্ন আমি তোমায় দিয়ে যাই, বলে যেও আজকে এসে কাব্য সভার ঠাই এমন কোন শতাদর্শ রামায়ণে নাই যে তার চাইতে শতাদর্শ মহাভারতে ভাই। বলে যেও ব্যাখ্যা করে জানতে আকিনি চন, এমন কি বেশি আছে মহাভারতে বলিবে বর্ণন। তৃতীয়ত প্রশ্ন তোমার ধারে করে গেলাম দান, পক্ষপাতিত্ব গ্রহণ কেন করলো ভগবান? তুমি দেখি লিখনি করে সভা পরে দিয়ে গেলে তাই, পক্ষপাতিত্ব গ্রহণ করেছে স্বয়ং কানাই। বেআইয়ের পক্ষে থাকে নাই কানাই সনদিয়া মন, ভৌতিপতির পক্ষে গিয়ে দিয়েছে দর্শন। বলো তবে তুমি ব্যাখ্যা করে জানতে অভিপ্রায়ে, বেআই বড় না ভগ্নিপতি বড় বুঝাবে আমায়। দেখি এরপরে সভা পরে এসে কোন ভাবে সে বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া তোলে। আর তারে প্রথমবারে বলবো না কো বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। এরপরে সভা পরে দেবে দর্শন, ভালোভাবের কথাগুলো করিবে বর্ণন। ব্যাসদেব গোসাই এসে রসাভাসে তাই বলে যাবে দাঁড়াইয়া কাব্য সভার ঠাই। ভক্ত শ্রোতা নারী নরে হরি হরি বলুন সবাই আজকে আসলে। কি আনন্দ হইবে উদয়, ভালো ভালো ধর্ম কথা হইবে সবাই। আর তাদের বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এরপর ব্যাসদেব গোসাই সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন ভাবে কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয়। আর তারে কেনই আমি বলতে যাবো বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি, বেশি বলে তার আর কোনো দরকার নাই। এদিকে আছেন তো বৈষ্ণব গোসাই, সকলের চরণে প্রণাম করি দান। আমি তো আপনাদের অধম সন্তানের গুরুদেবের চরণে প্রণাম নাই, তার সুভাষপতি দিকে এই পর্যন্তই আমার ভাবসাঙ্গ হলো। একবার সবাই মিলে হুঙ্কার তুলে হরি হরি বলো, হরি বল, জয় ভবা, জয় ভবা।